আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমরা ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশান ডিআইবিবি এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের টপিকস ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি সলিউশন করব। এটি মূলত বিগত বছরে এসেছে। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের বিগত বছরের প্রশ্ন সমাধানে ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। মূলত ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন জুন 2019 সালে 4-এর বি নাম্বার যে কোয়েশ্চেনটা এসেছে সেটা আমরা সলিউশন করব। এই 4-এর বি নাম্বার কোয়েশ্চেনটা আসলে মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিলেটেড। আমাদের এই বিগত বছরের প্রশ্নের সমাধান দেখার আগে আপনাদেরকে এই রিলেটেড যে বেসিক ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেই ভিডিওগুলো দেখলে আজকের সলিউশনটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং সেই বিগত ভিডিওর লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই সলিউশনের পিডিএফ লিঙ্ক আমরা নিচে দিয়ে দিব। আপনারা প্রশ্নটা এবং সলিউশনটা আগে ডাউনলোড করে নেবেন, তারপর এই প্রশ্ন এবং সলিউশনটা সাথে সাথে আমাদের ভিডিওটি দেখবেন। এবং সবচেয়ে ভালো হয় আপনি পারলে ভিডিও দেখার সাথে সাথে খাতায় নোট করে ফেলবেন, কারণ অঙ্ক যদি নোট না করেন তাহলে কিন্তু পরীক্ষাতে কখনোই ভালো করতে পারবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা 2019 সালের জুনের প্রশ্নটি সলিউশন করে ফেলি। প্রথমেই আমরা প্রশ্নে লিখেছি জেড ইন্টারন্যাশনাল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্র্যাকেটে ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2018 সাল। আমাদের কোম্পানির নামই দেওয়া আছে জেড ইন্টারন্যাশনাল এবং তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলছে পরোক্ষ পদ্ধতিতে, এই জন্য আমরা ব্র্যাকেটে ইনডিরেক্ট মেথড লিখেছি। তো সবার আগে আমরা চলুন আগে প্রশ্নটা পড়ি। যদি প্রশ্নটা আপনি ভালো মতো পড়ে বুঝতে পারেন তাহলে আপনার অঙ্কটা 50% এগিয়ে যাবে। তো এখানে লেখা আছে প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে বলছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ জেড ইন্টারন্যাশনাল। জেড ইন্টারন্যাশনালের নিচের ইনফরমেশনগুলো থেকে। ব্যালেন্স শিট অ্যাজ এন 31 ডিসেম্বর, 31শে ডিসেম্বরে আমাদের ব্যালেন্স শিট দেখাচ্ছে 2018 সালের কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং দেখেন 2017 সালের দেওয়া আছে। এই 2 বছরের ইনফরমেশন কম্প্যারিজন করব আমরা, কম্প্যারিজন করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করব। তো অ্যাসেটে প্রথমে আমাদের ক্যাশ দেওয়া আছে 45,000 2018 এবং 2017 সালে 30,000। তার মানে যেটা আমাদের 2018 সাল সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ইয়ার, 45,000 আমাদের হচ্ছিল ক্লোজিং ক্যাশ ব্যালেন্স এবং 2017 সালে ক্যাশ ব্যালেন্স ছিল 30,000। অর্থাৎ অঙ্ক করে আমাদের যদি সবার শেষে অ্যান্সার 45,000 আসে তাহলে আমরা মনে করব অঙ্কটি আমাদের সঠিক হয়েছে। এরপর আমরা দেখতেছি ইনভেন্টরিজ 2018 সালে 65,000 ছিল এবং 2017 সালে 60,000। আমরা জানি মজুদ পণ্য এক ধরনের চলতি সম্পদ আর কারেন্ট অ্যাসেট, অর্থাৎ তো কারেন্ট অ্যাসেট 17 সালে 60,000 ছিল, 18 সালে 65,000, অর্থাৎ 5,000 বেড়ে গিয়েছে। তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে আমরা বলি মাইনাস করতে হবে, তার মানে আমাদের অঙ্ক করার সময় 5,000 মাইনাস করতে হবে। অ্যাকাউন্টস রিসিভেবল দেখতেছি আমরা 2018 সালে 77,000 এবং 2017 সালে 30,000। অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল আমরা জানি যে আমাদের কারেন্ট অ্যাসেট, এই অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে গিয়েছে 40,000। তো কারেন্ট অ্যাসেট বাড়লে আমরা কি করি, মাইনাস করি, তার মানে এখানে 40,000 যেহেতু বেড়ে গেছে অঙ্ক করার সময় 40,000 মাইনাস করতে হবে। আমরা দেখতেছি ইনভেস্টমেন্ট আমাদের ছিল 60,000, এখন হয়েছে 80,000, অর্থাৎ ইনভেস্টমেন্ট 20,000 টাকা বেড়ে গিয়েছে। আমরা আরেকটা জায়গায় ইনভেস্টমেন্ট করেছি, তাহলে আমরা যখন আরেকটা জায়গায় ইনভেস্টমেন্ট করছি তাহলে এই 20,000 টাকা আমাদের চলে গিয়েছে। আর ইনভেস্টমেন্ট আসলেই আমরা জানি যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে সেটা যাবে এবং এই 20,000 কী হবে, মাইনাস হবে। এরপর ফার্নিচার অ্যাড কস্ট কিছু দেওয়া আছে, ইকুইপমেন্ট দেওয়া আছে এবং আমাদের অবচয় কিছু দেওয়া আছে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা দেখতেছি। ফার্নিচার আগে ছিল 5,000, 2017 সালে 2018 সালে আমাদের অবচয় দাঁড়ালো 6,000, অর্থাৎ 1,000 টাকা অবচয় বাড়ছে। এবং ইকুইপমেন্ট আগে ছিল 50,000, এখন হয়েছে হলো 56,000। এরকম বেশ কিছু ইনফরমেশন দিয়েছে। এরপর আমরা লায়াবিলিটিসে দেখি। লায়াবিলিটিসে আমরা দেখতেছি যে অ্যাকাউন্টস পেয়েবল 2017 সালে 1,06,000 দেওয়া আছে এবং 2018 সালে আমরা লায়াবিলিটিস দেখছি 1,25,000। তাহলে 1 লাখ আমাদের লায়াবিলিটিস বেড়ে গিয়েছে বলা যায় 19,000। তো আমরা বলেছি যে কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল এক ধরনের কারেন্ট লায়াবিলিটিস এবং কারেন্ট লায়াবিলিটিস বাড়লে আমরা সেটা যোগ করি, তাহলে আমাদের এই 19,000
ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে যোগ হবে, যেহেতু কারেন্ট লায়াবিলিটিস এবং কারেন্ট অ্যাসেট সবসময় ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি 6% ডিবেঞ্চার, আগে ছিল ৭৭,০০০, এখন আছে ৫০,০০০, অর্থাৎ আমরা ঋণ পরিশোধ করছি। তাহলে ঋণ পরিশোধ করলে এটা আমাদের যাবে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ২০,০০০ টাকা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে, তাহলে ২০,০০০ টাকা আমরা মাইনাস করব। শেয়ার ক্যাপিটাল ২০১৭ সালে ছিল ২ লাখ, ২০১৮ সালে আমরা দেখতেছি ২,৫০,০০০। তার মানে আমরা এই ২০১৮ সালে আরও ৫০,০০০ টাকা শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করেছি। তাহলে আমরা শেয়ার ইস্যু আমরা জানি যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যায়। এই ৫০,০০০ টাকা আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যোগ দেখাবো। এরপর শেয়ার প্রিমিয়ামের মাধ্যমে আমাদের ৫,০০০ টাকা আসছে, এটাও আমরা যোগ দেখাবো। এরপর রিটেইন আর্নিংস আছে, কিছু টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটি দেওয়া আছে, আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে অ্যাডজাস্টমেন্টের জন্য। ডিউরিং দ্য ইয়ার 2008 ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা ৪,০০০, ৪,০০০ টাকা কস্ট ছিল এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল ২,০০০ টাকা, ওয়াজ সোল্ড ফর টাকা 800। তার মানে আমরা ইকুইপমেন্টটা বিক্রি করছি ৮০০ টাকায়। তাহলে ৮০০ টাকা বিক্রি করলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ৮০০ টাকা আসছে। আর আমরা আগে থেকে জানতাম যে ফিক্সড অ্যাসেট পারচেস করি বা সোল্ড করি, সেটা আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে। অর্থাৎ এই ৮০০ টাকা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যোগ দেখাতে হবে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে এটা এসেছে। ফার্নিচার পারচেস ডিউরিং 2008 ফর টাকা 20,০০০। তো আমরা যেই ফার্নিচারটা পারচেস করছি, ফার্নিচার পারচেস আমাদের হবে হলো ২,০০০। আমরা ২,০০০ টাকায় যে ফার্নিচার পারচেস করছি, তাহলে ফার্নিচার এক ধরনের ফিক্সড অ্যাসেট, আর ফিক্সড অ্যাসেট পারচেস করলে আমাদের নগদ টাকা চলে যায়। এই জন্য আমরা এটা আবার ফিক্সড অ্যাসেট, আমরা জানি যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যায়, আমরা ফার্নিচার লিখে ২,০০০ টাকা সেখানে মাইনাস করব। এরপর বলছে ডিভিডেন্ডস অ্যাট দ্য রেট 22.5 অন অরিজিনাল শেয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড ডিউরিং 2008। মানে ডিভিডেন্ড পেইড করা হয়েছে, এখানে আমাদের 22.5 ধরে নিতে হবে। যে অরিজিনাল শেয়ার আমাদের ২০১৭ সালে কত ছিল? ২ লাখ টাকা। এই ২ লাখ টাকার উপর 22.5% যদি আমরা করি, সেই ডিভিডেন্ডটা আমরা পেইড করছি। আর ডিভিডেন্ড আমরা জানি যে সবসময় ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে যায়, আর ডিভিডেন্ড পেইড করা মানে আমাদের নগদ টাকা চলে গেছে, তাহলে এটা আমাদের মাইনাস দেখাতে হবে। নেট ইনকাম ডিউরিং 2018 ওয়াজ টাকা ৬২,০০০। আমাদের নেট ইনকাম ২০১৮ সালে ৬২,০০০ হয়েছে, এই জন্য আমরা ৬২,০০০ সেটা যোগ করে দেখাবো। তো প্রিয় ব্যাংকার বন্ধু, এখন চলুন আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। তো আমরা প্রথমেই এগুলো তো লিখবো, লেখার পর শক করবো পার্টিকুলার্স, টাকা এবং টাকা, উপরে জেড ইন্টারন্যাশনাল, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইনডিরেক্ট মেথড, এবং এগুলো লিখবো। লেখার পর আমাদের প্রথম কাজ হচ্ছে হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যে নেট ইনকামটা আসছে সেই নেট ইনকামটা এখানে লিখে ফেলা। প্রিয় ব্যাংকার বন্ধু, আমরা প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আপনারা জানেন যে ক্যাশ ফ্লো 3টে অ্যাক্টিভিটিসে হয়। প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস লিখতে হয়, সেটা আমরা লিখলাম, এবং লেখার পর আমাদের প্রশ্নে যদি নেট ইনকাম দেওয়া থাকে আমরা সরাসরি সেই নেট ইনকামটা লিখবো। আর যদি না দেওয়া থাকে তাহলে তো আমাদের নেট ইনকাম কীভাবে বের করতে হয় আগের প্রশ্নে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটা দেখে ফেলবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো নেট ইনকাম আমরা ৬২,০০০, এটা আমাদের প্রশ্নে সবার শেষে অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে, সেটা আমরা লিখলাম। এরপর আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সমন্বয় করতে হবে। এখানে আমরা লিখছি যে অবচয় ডেপ্রিসিয়েশন আমরা লিখেছি ৮,০০০। আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ইকুইপমেন্ট অবচয়টা আমাদের কিভাবে আসলো। তো ইকুইপমেন্টের আপনি দেখেন যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের আন্ডারে ইকুইপমেন্ট আমাদের ২০১৭ সালে ছিল ৫০,০০০ এবং ২০১৮ সালে ছিল ৬,০০০। ব্যাপারটাকে আমি যদি এরকমভাবে দেখাই, যে এই ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টটা আমরা দেখলাম যে ২০১৮ সালে আমার ৫৬,০০০ অবচয়, আর ২০১৭ সালে আমার অবচয় ছিল ৫০,০০০। তাহলে এখানে অবচয় আমার কত বাড়লো? ৬,০০০। আর আপনারা বলতে পারেন যে বাকি ২,০০০ তাহলে আমরা কিভাবে পেয়েছি? বাকি ২,০০০ আমাদের প্রশ্নে বলাই আছে যে ১ নাম্বার অ্যাডিশনাল ইনফরমেশনে যদি দেখেন, তাহলে ইকুইপমেন্ট ৪,০০০ টাকায় যেটা ক্রয় করছেন সেটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আবার ২,০০০ টাকা আছে। তাহলে ওই ইকুইপমেন্টের অবচয় আবার অতিরিক্ত ২,০০০ কি সেটা যোগ হবে। তাহলে এই ৬,০০০ আর ২,০০০ মিলে আপনার অবচয় কত দাঁড়ালো? ৮,০০০ টাকা। এটাই আমরা মূলত এভাবে ক্যালকুলেশন করে এসেছে। এরপর আসুন ডেপ্রিসিয়েশন ফার্নিচার আমরা লিখছি ১,০০০, এই ফার্নিচারের অবচয়টা ১,০০০ কীরকম এসেছে? তো এটা আপনি দেখেন ওই অ্যাসেটসের আন্ডারে আমরা যেখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রশ্নে দেখতেছি, সেখানে আমরা ফার্নিচার যদি দেখি, তাহলে ফার্নিচার ২০১৮ সালে আমরা দেখতেছি ৬,০০০। ২০১৮ সালে ফার্নিচারের অবচয় ছিল ৬,০০০ এবং ২০১৭ সালে দেখাচ্ছে ফার্নিচারের অবচয় ৫,০০০। তাহলে অবচয় কতখানি বাড়ছে? ১,০০০।
তাহলে আমরা জানি যে অবচয় সবসময় যোগ করা হয়, তাই এই জন্য আমরা 1000 অবচয় যোগ করে দিয়েছি। কেননা অবচয় হচ্ছে আয় বিবরণীতে মাইনাস করা হয়। আপনারা যখন ইনকাম স্টেটমেন্ট করছেন তখন অবচয়কে খরচ দেখাইছেন, তো ইনকাম স্টেটমেন্টে যেসব আইটেম মাইনাস করা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সেসব আইটেম প্লাস করা হয়, এই জন্য আমরা অবচয়টা প্লাস করেছি। এরপর আমরা লিখছি যে ইনক্রিজ ইন ইনভেন্টরি 5000। এটা আপনি এই কারেন্ট অ্যাসেটের ইনভেন্টরিতে গিয়ে দেখেন 2018 সালে আপনার আছে হলো 65,000 এবং 2017 সালে আছে 60,000। তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের ইনভেন্টরি আগে ছিল 2018 সালে 65,000 এবং 2017 সালে 60,000, তাহলে আমাদের কি ইনভেন্টরি বেড়ে গেছে। আর চলতি সম্পদ বেড়ে গেলে আমরা কি করি, সেটা মাইনাস করি, এই জন্য এখানে আমরা মাইনাস করছি। এটা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু দেখাচ্ছি, আপনি আবার এটা মানে পরীক্ষার খাতায় করবেন না। এরপর দেখুন আমরা ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল 40,000 করছি, তাহলে আমাদের নিশ্চয়ই প্রশ্নে যেখানে অ্যাকাউন্টস রিসিভেবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের জানি চলতি সম্পদ, সেখানে দেখতে হবে আসলে 40,000 বাড়ছে কিনা। তো আমরা প্রশ্নে দেখতেছি যে অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের 2017 সালে ছিল 30,000, আমাদের 2017 সালে আমরা দেখতেছি 30,000 এবং 2018 সালে আমাদের ৭৪,000। তাহলে এই ৭৪,000 থেকে আমরা যদি 30,000 বাদ দিই, আগে ছিল 30,000 এখন হয়েছে ৭৪,000, তাহলে বেড়ে গেল কত, 40,000। তাহলে 40,000 যেহেতু বেড়ে গেছে, চলতি সম্পদ বাড়ে গেলে আমরা মাইনাস করি, এই জন্য 40,000 এখানে মাইনাস করেছি। এরপর ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আমরা জানি যে কারেন্ট লায়াবিলিটিস বাড়লে আমরা কি করি, প্লাস করি। তো আমরা ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল আমার ছিল 2017 সালে 1,06,000, এখন হয়ে গেছে 1,25,000। অর্থাৎ ব্যাপারটা বোঝাচ্ছে এইরকম 1,25,000 হয়ে গেছে আপনার, এটা হলো 18 সালে, আর 1,06,000 হচ্ছে আপনার 17 সালে। তাহলে দেখেন 1,06,000 এখন হয়ে গেছে 1,25,000, তাহলে বাড়লো কত, 19,000 না, প্রশ্নে এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি যে চলতি দায় বাড়লে সেটা আমরা কি করি, যোগ করি, তো এই জন্য আমরা 19,000 সেটা যোগ করে দিয়েছি। এরপর আসুন আপনি লস অন সেল অফ ইকুইপমেন্ট আমাদের দেওয়া আছে 1200। আপনি বলতে পারেন যে এই 1200টা আমরা কিভাবে করেছি। তো এই 1200টা আমরা করছি হলো একটা ওয়ার্কিংয়ের মাধ্যমে। আমাদের আগে হলো 1 নম্বরে দেখেন যে ডিউরিং দ্য ইয়ার 2008 ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 4,000 এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 2,000। অর্থাৎ এখান থেকে আপনার প্রথমে আগে বুক ভ্যালু বের করে নিতে হবে। তো আপনি এখানে একটা পাশে আমরা লিখবেন যে ওয়ার্কিং 1, আমরা এখানে ওয়ার্কিং 1 লিখতেছি। লেখার পর আমাদের মেইন কাজ করতে হবে হলো বুক ভ্যালু বের করতে হবে। তো বুক ভ্যালু কার বের করব আমরা, ইকুইপমেন্টের। তো বুক ভ্যালু বের করতে গেলে আপনার ওই ইকুইপমেন্ট যত টাকা দিয়ে কিনছেন সেটা লেখা লাগবে। তাহলে প্রশ্নে দেওয়া আছে কত, 4,000 টাকা দিয়ে কিনছেন, এবং সেটার প্রশ্নে যে অবচয়টা দেওয়া আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2,000, সেই অবচয়টা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেটা পাবেন সেটাই হলো আপনার বুক ভ্যালু। এরপর লস নাকি লাভ হয়েছে সেটা আপনার বের করার জন্য লস অর প্রফিট আমরা এইভাবে লিখলাম। লেখার পর আমাদের বুক ভ্যালু যেটা আছে আর আমাদের সেল ভ্যালু হচ্ছে হলো কত, 800 টাকা। তাহলে আমরা সেল ভ্যালু বিক্রি করছি কত, 800 টাকায়, মাইনাস আমার বুক ভ্যালু যেটা থাকবে সেটা আমরা লিখবো 2,000। তাহলে এখানে আমাদের মাইনাস ফিগার আসলো 1200। এটাকে আমরা দেখাতে মানে অ্যাকাউন্টিংয়ে তো আমরা সরাসরি মাইনাস দেখাই না, আমরা এখানে ব্র্যাকেটে দেখাই। বিষয়টা হচ্ছে ব্যাংকার বন্ধু এইরকম, বুক ভ্যালু বলতে কি বোঝায় আপনারা বলতে পারেন। আমরা এই 4,000 টাকা বলতে এই 4,000 টাকা দিয়ে ইকুইপমেন্টটা কিনছিলাম, কেনার পর আমরা এটা ধরুন যে কয়েক বছর চালাইছি। তো ইকুইপমেন্টটা চালার পর আপনি 1 বছর পর যখন বিক্রি করতে যাবেন, ঠিক তখন ওই যন্ত্রটার মূল্য আসলে কত সেটা আপনাকে আগে প্রথমে বের করতে হবে। তো সেটা বের করার জন্য আপনি 4,000 টাকাতে কিনছিলেন এবং এই যন্ত্রটা তো যখন আপনি 1 বছর পর বিক্রি করতে যাবেন তখন কি 4,000 টাকায় বিক্রি করতে পারবেন? কখনোই না। তখন আপনাকে আগে হিসাব করতে হবে যে এই যন্ত্রটার এখন এক্স্যাক্টলি মূল্য কত হবে। তো এই মূল্যটা বের করার জন্য আপনি 1 বছর ধরে যে যন্ত্রটা ব্যবহার করছেন এর ফলে যে মূল্যটা হ্রাস পাইছে, অর্থাৎ যে অবচয়টা হয়েছে, যে ক্ষতিটা হয়েছে ওই যন্ত্রর, সেই ক্ষতিটা আপনার প্রশ্নে দেওয়াই আছে 2,000। তাহলে ওই প্রথমে যত টাকাতে কিনছেন সেই টাকা
লিখবেন, তারপর আপনি যখন এটা বিক্রি করতে যাবেন তখন এটার ততদিন পর্যন্ত ব্যবহার করার কারণে আপনার যে অবচয়টা দাঁড়াবে সেটা বিয়োগ করতে হবে। তো আমরা এখানে প্রশ্নে দেওয়া আছে আমরা যখন বিক্রি করতে গেছি তখন এটার অবচয় ছিল 2000 টাকা, তাহলে 4000 থেকে 2000 বাদ দিলে ওই যন্ত্রটার মূল্য দাঁড়াচ্ছে হলো 2000 টাকা। এখন এই 2000 টাকার যন্ত্র আপনি হিসাব করে রাখলেন যে এই যন্ত্রটা এখন মূল্য দাঁড়াচ্ছে 2000 টাকা। আপনি বাজারে গেছেন এবং আপনার মাথায় আছে যে আমি এই যন্ত্রটা বিক্রয় করলে হয় 2000 টাকায় বিক্রি করব অথবা 2000 টাকার বেশি দামে বিক্রি করব। যদি আপনি 2000 টাকার বেশি দামে বিক্রি করতে পারেন তাহলে আপনার ওই সময় কিন্তু যন্ত্রটা বিক্রি করে লাভ হবে। আর যন্ত্রটা আপনি যদি 2000 টাকার নিচে বিক্রি করেন তাহলে কিন্তু আপনার লস হবে। তো আমরা এই 2000 লিখলাম, আমরা গিয়ে দেখলাম যে বাজারে এই যন্ত্রটা কেউ নিতে চাচ্ছে না 2000 টাকায়। কেউ না নিতে চাইলে আমরা শেষমেশ করলাম কি 800 টাকায় যন্ত্রটা বিক্রি করে দিলাম। যন্ত্রটার এক্সাক্ট মূল্য হওয়া উচিত ছিল ওই সময় 2000 টাকা, তাহলে 2000 টাকার জিনিস আপনি বিক্রি করে দিলেন 800 টাকায়, তাহলে আপনার লস হলো কত? 1200 টাকা। এটাই আমরা দেখাইছি এখানে লস অন সেল অফ ইকুইপমেন্ট। এটাই আপনার যদি প্রফিট হতো, যদি এখানে আপনি দেখা যাচ্ছে যে যন্ত্রটা বিক্রি করলেন 2200 টাকায়, তাহলে আপনার যখন এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো যন্ত্রপাতি আপনি বিক্রয় করছেন তখন সেই যন্ত্রপাতিটা বিক্রয় করে আপনার লাভ নাকি লস হলো সেটা আপনাকে খেয়াল করতে হবে। তো সেটা করার জন্য আগে প্রথমে আপনাকে বুক ভ্যালু বের করতে হবে, এবং বুক ভ্যালু বের করতে গেলে আপনার ওই যন্ত্রটা বা ওই ফার্নিচারটা কত টাকাতে কিনছেন এবং ওই সময় কত অবচয় ছিল সেই অবচয়টা বাদ দিলে আপনি বুক ভ্যালু পাবেন। আর বুক ভ্যালু পাওয়ার পর আপনি ওই ফিক্সড অ্যাসেটটা যত দামে বিক্রি করছেন সেটা লিখবেন, তারপর আপনার ওটার যত বুক ভ্যালু ছিল তাহলে তা মাইনাস দিবেন, দেওয়ার পর আপনি ক্যালকুলেশন করে যদি প্লাস ফিগার আসে তাহলে প্রফিট বলবেন, আর যদি মাইনাস ফিগার আসে তাহলে লস বলবেন। তো প্রিয় ব্যাংকার বন্ধু, আমরা এভাবেই লস অন সেল অফ ইকুইপমেন্ট ওয়ার্কিং 1 থেকে আমরা এটা নিয়ে আসলাম। এটা আমরা দেখতেছি যে 1200 টাকা। তো লস হলে আপনি জানেন যে সেটা আমরা প্লাস করব, কারণ ইনকাম স্টেটমেন্টে লস হলে আমরা সেটা মাইনাস করি। তো এরকমভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমরা পেলাম হলো 15800 মাইনাস ফিগার পাইলাম। এরপর 62000 থেকে 15800 আমরা বাদ দিলে পাই হলো 46200। যেহেতু এটা প্লাস ফিগার এসছে এই জন্য আমরা লিখছি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই দুইটা যোগ বিয়োগ করার পর যদি প্লাস ফিগার আসে তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই লিখব, আর যদি মাইনাস ফিগার আসে এখানে তাহলে নেট ক্যাশ ইউজড বাই লিখব। এরপর আসেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা দেখেন এখানে লিখছি সেল অফ ইকুইপমেন্ট 800 টাকা। এটা আপনারা অ্যাডিশনাল ইনফরমেশনের 1 নম্বরে দেখেন প্রশ্নে বলাই আছে যে ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 4000 অ্যান্ড ইকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টাকা 2000 ওয়াজ সোল্ড ফর টাকা 800। তাহলে আমরা জানি যে যন্ত্রপাতি এক ধরনের ফিক্সড অ্যাসেট, আর ফিক্সড অ্যাসেট সেল করলে সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে, এবং এই যেহেতু ফিক্সড অ্যাসেট সেল করছি তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, আর নগদ টাকা আসলে আমরা সেটা যোগ করি, তো 800 টাকা আমরা যোগ করছি। এরপর আমরা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট এখানে দেখাচ্ছি যে 20000 মাইনাস করেছি। কেন মাইনাস করেছি? কারণ আপনি দেখুন আমাদের প্রশ্নের ইনভেস্টমেন্টের আন্ডারে ক্যাশ, ইনভেন্টরিজ এবং অ্যাকাউন্টস রিসিভেবলের পরে 4 নম্বরে ইনভেস্টমেন্টের আন্ডারে আমরা দেখছিলাম যে 2018 সালে আমাদের 80000 আর 60000 হচ্ছে হলো 2017। এটা হচ্ছে হলো আমাদের 18 সালে ইনভেস্টমেন্ট 80,000, আর 17 সালে ইনভেস্টমেন্ট হচ্ছে হলো 60,000। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, 60,000 থেকে 80,000 ইনভেস্টমেন্ট কি বেড়ে গিয়েছে না? আরও এক জায়গায় আপনি বিনিয়োগ করছেন। কত বিনিয়োগ করছেন? অতিরিক্ত বিনিয়োগ করছেন আপনি, ডিফারেন্ট যেটা সেটা হলো 20,000। তাহলে এই যে বিনিয়োগ করছেন, এই বিনিয়োগ করার ফলে আপনার 20,000 টাকা কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে না? এই জন্যই আমরা এখানে মাইনাস করছি। আর আমরা আগে থেকেই বলছি যে ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেট পারচেস অথবা সেল এগুলো সব ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসে, এই জন্য এটা লিখেছি। এরপর পারচেস অফ ফার্নিচার আমরা 2000, ফার্নিচার যখন ক্রয় করব তখন আমাদের তো নগদ টাকা চলে যাবে, এই জন্য আমরা 2000 মাইনাস করছি। এটা আমরা পেয়েছি হলো আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি দেখেন 2 নম্বরে লেখা আছে ফার্নিচার পারচেস ডিউরিং 2008 ফর টাকা 2000। এরপর আমরা এখানে যোগ বিয়োগ করে আমরা মাইনাস ফিগার পাইলাম 21,200 টাকা। তো 21,200 টাকা এটা যেহেতু মাইনাস ফিগার এই জন্য আমরা লিখলাম নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যদি প্লাস ফিগার আসতো তাহলে আমরা সেটাকে প্রোভাইডেড বাই লিখতাম। তো আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস গেল, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আসুন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমরা কীভাবে করব। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা প্রথমেই লিখছি যে ইস্যু অফ শেয়ার
50,000 টাকা, অর্থাৎ শেয়ার ইস্যু করার মাধ্যমে আপনি 50,000 টাকা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আসছে মূলধন। তো এটা আমরা কিভাবে পাইলাম? এটা আমরা পেয়েছি হলো আমাদের 2018 সালে শেয়ার ক্যাপিটাল দেখেন 2,50,000 দেওয়া আছে, 2,50,000 দেওয়া আছে 2018 এবং 2017 সালে শেয়ার ক্যাপিটালের আন্ডারে 2 লাখ দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে আপনার 17 সালের। তাহলে ডিফারেন্স কত? 50,000 টাকা। আগে ছিল আপনার 2 লাখ ক্যাপিটাল, এখন হচ্ছে 2,50,000 টাকা ক্যাপিটাল। আগের বছর তো 2 লাখ ছিলই, তাহলে নতুন করে আপনি নিশ্চয়ই 50,000 শেয়ার ইস্যুর মাধ্যমে 50,000 টাকা কালেক্ট করছেন। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে আপনার 50,000 টাকা বেড়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে 50,000 টাকা আসছে, এই জন্য 50,000 টাকা আমরা যোগ দেখাইছি। শেয়ার প্রিমিয়াম আপনি শেয়ার ক্যাপিটালের নিচেই প্রশ্নে দেখেন 2018 সালে 5,000 টাকা দেওয়া আছে, মানে শেয়ার অধিহার মাধ্যমে আপনার 5,000 টাকা আসছে, এই জন্য আমরা যোগ করলাম। এরপর আমাদের ডিভিডেন্ড পেইড, এটা আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে 45,000 এটা কিভাবে বের করলাম সেটা একটু দেখি। তো প্রশ্নে ব্যাংকার বন্ধু বলা আছে যে ডিভিডেন্ডস অ্যাট দ্য রেট 22.5 অন অরিজিনাল শেয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড, মানে অরিজিনাল শেয়ারের উপর ডিভিডেন্ড 22.5% ঘোষণা করা হয়েছে। তাহলে আমাদের অরিজিনাল শেয়ার 2017 সালে ছিল 2 লাখ, এটা আমাদের প্রথম একেবারে অরিজিনাল শেয়ার, এর উপর 22.5 মানে আমরা 22.5% বলছি যে 2 লাখের উপর 22.5% ডিভিডেন্ড আমরা ঘোষণা করবো। তাহলে এই 2 লাখের ইন্টু 22.5% দিলে আমাদের ডিভিডেন্ড আসে 45,000 টাকা, অর্থাৎ আমরা এই 45,000 টাকার লভ্যাংশ শেয়ার হোল্ডারদের দিয়ে দিয়েছি। তাহলে লভ্যাংশ দিলে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, এই জন্য 45,000 আমরা মাইনাস করেছি। এরপর আপনি বলতে পারেন যে ডিবেঞ্চিওরটা কীভাবে আসছে। আমাদের দেখেন প্রশ্নে লায়াবিলিটিসের আন্ডারে অ্যাকাউন্টস পেয়েবলের পরে 6% ডিবেঞ্চিওর দেখেন, আগে ছিল 50,000, মানে 2017 সালে ছিল 77,000। ডিবেঞ্চার পেইডে আমরা দেখলাম যে 50,000 হয়েছে হলো 18 সালে, আর 77,000 ছিল 17 সালে। আপনি প্রশ্নে দেখতেছেন 6% ডিবেঞ্চার, তার মানে আগে ছিল ডিবেঞ্চারে আপনার 70,000 টাকা আর এখন হয়েছে হলো 50,000, মানে ঋণের মাধ্যমে আপনি অর্থ কালেক্ট করছিলেন 77,000 টাকা আর এখন আছে 50,000 টাকা। তাহলে নিশ্চয়ই আপনার ঋণ যেহেতু কমে গেছে, তাহলে কত কমে গেছে? 20,000 কমছে না? এই 20,000 টাকা আপনি নিশ্চয়ই পরিশোধ করে দিয়েছেন, এই জন্যই তো আপনার 20,000 টাকা কমে গেছে। তাহলে যখন পরিশোধ করবেন ডিবেঞ্চার পেইড, তখন আপনার 20,000 টাকা কী হবে? মাইনাস হবে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে। আমরা এটা যোগ বিয়োগ করে দেখতেছি যে আমাদের আসছে হলো 10,000 ক্যালকুলেশানে। তো এই 10,000 আমাদের কি মাইনাস ফিগারে আসছে, এই জন্য আমরা লিখছি মাইনাস ফিগারে আসলে আমরা লিখছি যে নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এরপর আমরা এই তিনটা যোগ বিয়োগ করে আমরা পাইলাম হলো 15,000। এই 15,000 টাকা যেহেতু প্লাস ফিগারে আছে, এই জন্য আমরা লিখছি নেট ইনক্রিজ ইন ক্যাশ। এই তিনটা যোগ বিয়োগ করে যদি এটা মাইনাস আসতো তাহলে আমরা লিখতাম নেট ডিক্রিজ ইন ক্যাশ। তো প্লাস ফিগার আসে, এই জন্য আমরা নেট ইনক্রিজ ইন ক্যাশ করব। এরপর আমাদের কাজ হচ্ছে এই নেট ইনক্রিজ বা ডিক্রিজ যাই হোক না কেন, সেটা আসার পর আমাদের ক্যাশে দেখতে হবে ওপেনিং ক্যাশ ব্যালেন্স যেটা থাকবে, সেই ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করে দিতে হবে। সব অঙ্কর ক্ষেত্রে এইরকম নিয়ম যে আপনি তিনটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটার যোগ বিয়োগ করার পর যেটা আসবে সেটাকে আপনি নেট ইনক্রিজ ইন ক্যাশ অথবা নেট ডিক্রিজ ইন ক্যাশ বলবেন। প্লাস ফিগার হলে নেট ইনক্রিজ ইন ক্যাশ, মাইনাস ফিগার হলে নেট ডিক্রিজ ইন ক্যাশ। তারপর আপনার সব অঙ্কেই আপনার ওপেনিং যে ক্যাশ ব্যালেন্সটা ছিল সেটা যোগ করতে হবে। তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স আমরা প্রথমে দেখেন অ্যাসেটের ক্যাশ আন্ডারে 2018-তে আছে হলো 45,000 এবং 2017-তে দেওয়া আছে 30,000। তো আমাদের 2017-তে যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স। আগের বছর যেটা দেওয়া থাকবে, সব অঙ্কের ক্ষেত্রেই যখন দুইটা সাল কম্প্যারিজন দেওয়া থাকবে তখন আগের বছরেরটা আমার হচ্ছে হলো ওপেনিং ক্যাশ ব্যালেন্স। তাহলে ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করার পর যেটা আসবে সেটা যদি আপনার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হয়, অর্থাৎ পরের বছর যেটা 2017 এবং 2018 আছে, 2018টা আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, নেট ইনক্রিজ ইন ক্যাশের সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করে দেওয়ার পর যদি যে অ্যামাউন্ট আসবে সেটা যদি ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সঙ্গে মিলে যায় তাহলে আপনি মনে করবেন অঙ্ক আপনার হয়ে গেছে। তো আমরা দেখলাম ইন্ডিং ক্যাশ ব্যালেন্স প্রশ্নেও দেওয়া আছে কত? 45,000। তাহলে আমরা বলতে পারি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হয়ে গেছে। তো প্রিয় ব্যাংকার বন্ধু, আমরা যদি 1 মিনিটে সাম আপ করতে হয় তাহলে এই অঙ্কটা আমরা দেখলাম। প্রথমে নেট ইনকাম দেওয়া ছিল, সেই নেট ইনকামটা আমরা নিয়ে নিলাম। তারপর আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে, সেখানে আমাদের ডেপ্রিসিয়েশন প্রথমে দেখতে হয়, ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টমেন্টগুলো আমরা করলাম।
অবশ্যই সাধারণত যোগ হয়, আমরা যোগ করে দিয়েছি। এরপর আমরা অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, চলতি সম্পদগুলো দেখলাম সেটা বাড়ছে বা কমছে, সেই অনুসারে ট্রিট নিয়েছি এবং কিছু অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটিসের কী ঘটনা ঘটছে সেই অনুসারে আমরা ট্রিট করলাম। করার পর সেখানে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পেলাম, তারপর আমরা সেটাকে বললাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এর সাথে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দ্বিতীয় ধাপে আমাদের যা লাগে, এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা দেখলাম যে আমরা আমাদের ইকুইপমেন্ট সেল করলাম, যেটা সেল করার কারণে যে টাকা আসলো সেটা আমরা লিখছি। তারপর ফার্নিচার পার্সেস যখন করছি তখন আমাদের টাকা চলে গেছে, সেটা আমরা মাইনাস করছি। এরকম কিছু ক্যালকুলেশন করলাম আমরা। তারপর আমরা পাইলাম ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সেখানে আমরা দেখলাম শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বেড়ে গেছে, সেটা আমরা যোগ করছি। শেয়ার প্রিমিয়ামের মাধ্যমে পাইছে, যোগ করছি। এছাড়াও আমরা দেখলাম যে ডিবেঞ্চার পেইড করছে, তাহলে নগদ টাকা চলে গেছে, সেটা আমরা মাইনাস করছি। সব কিছু ক্যালকুলেশন করে আমরা প্লাস ফিগার যেহেতু পেয়েছিলাম, আমরা নেট ইনক্রিজ ইন ক্যাশ বলা হয় সেটা লিখলাম। তারপর এই প্লাস ফিগারের সাথে আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করতে হয়, সেটা যোগ করে আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সঙ্গে মিলে গিয়েছে। তো প্রিয় ব্যাংকার বন্ধু, আমরা পিডিএফের সলিউশনটা দিয়ে দিব এবং প্রশ্নটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আজকে আর নয়, আপনাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তবে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।